কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নির্ভর আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আজকে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বিলাতি ধনিয়া একটি উচ্চ মূল্যের ও অর্থনৈতিকভাবে অত্যন্ত লাভজনক মশলা জাতীয় ফসল। উচ্চ পুষ্টিমান, প্রখর সুগন্ধি এবং উন্নত ভেষজ গুণের জন্য পাতা জাতীয় এই ফসলটির চাষাবাদ দ্রুত বাড়ছে। বিলাতি ধনিয়ার পাতা মশলা হিসেবে ব্যবহারে খাবারের সুগন্ধিযুক্ত ও সুস্বাদু হয়। বাংলাদেশের আবহাওয়া ও মাটি বিলাতি ধনিয়া চাষে বেশ উপযোগী। বিলাতি ধনিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম একটা অর্থনৈতিক কুলিনারি হার্ব। এটা পাতা জাতীয় মশলা ফসল। রান্নার আগে, পরে এবং চাটনি, আচার, ঝোল, ডাল সব কিছুতে এই পাতা জাতীয় মশলাটা ব্যবহার করা যায়। এটা খুবই লাভজনক একটা ফসল। প্রতি হেক্টরে 30 থেকে 50 কেজি পর্যন্ত ফলন হয় এবং প্রতি কেজি 100 টাকা হারে বিক্রি করলেও 30 থেকে 50 লক্ষ টাকা প্রতি হেক্টরে আয় হয়। বিলাতি ধনিয়া উৎপাদন কৌশলের বিশেষ কোনো যত্নের প্রয়োজন নাই। সেটা হচ্ছে প্রথমত মাটিটা খুব গুঁড়া করতে হবে। যেহেতু বীজ খুব ক্ষুদ্রাকৃতির, প্রতি হেক্টরে 5 থেকে 10 কেজি বীজের প্রয়োজন হয়। বীজে কৌমারিন নামে একটা জার্মিনেশন ইনহিবিটর অর্থাৎ অঙ্কুরোদ্গম বিরোধী একটা পদার্থ থাকে। সেই পদার্থটাকে দূর করার জন্য এটাকে ভালো করে পানিতে ভিজিয়ে নিতে হয়, পর্যাপ্ত পরিমাণ পানিতে ভিজিয়ে নিতে হয় এবং অঙ্কুরোদ্গমে 3 সপ্তাহের মতো সময় লাগে। এই 3 সপ্তাহ মাটি পর্যাপ্ত রস থাকা প্রয়োজন এবং এই সময়ে আগাছা জন্মে যায়। আগাছাটা দমন করে রাখতে হয় এবং পরবর্তীতে এর বৃদ্ধির হার খুব কম। এ কারণে এটা আগাছার সাথে কম্পিটিশনে কুলায় উঠতে পারে না। সেজন্য এটা বারবার নিড়ানি দিয়ে আগাছাগুলো পরিষ্কার করে রাখতে হবে। পার্বত্য অঞ্চলে এটি অন্যতম অর্থকরী ফসল। পার্বত্য অঞ্চলে পাতা উৎপাদনের সাথে বিলাতি ধনিয়ার বীজ উৎপাদনও বেশ চোখে পড়ে। পাতা উৎপাদন করে যেখানে 30 থেকে 40 বা 50 লক্ষ টাকা ইনকাম করা যায়, বীজ উৎপাদনে কিন্তু 10 থেকে 12 লক্ষ টাকার বীজ উৎপাদন করা যায়। সেক্ষেত্রে 400 থেকে 500 কেজি বীজ উৎপাদন করা যায়। 4 থেকে 5 হাজার টাকা প্রতি কেজি বীজের দাম, অর্থাৎ 20 থেকে 25 লক্ষ টাকার বীজ উৎপাদন করা যায়। কিন্তু বীজ ছাড়া তো আর পাতা উৎপাদন করা যাবে না। এই জন্য বীজ উৎপাদনটা খুব জরুরি। গবেষণায় দেখা গেছে যে 4 ইঞ্চি দূরে দূরে গাছ রেখে সেখান থেকে বীজ উৎপাদন করলে এবং বীজ 120 দিন বয়সে বিলাতি ধনিয়ার গাছে ফুল আসে এবং ফুল আসার 2 মাস পরে বীজ সংগ্রহ করা যায়। কিন্তু প্রথম চান্সে একটা ফুল আসে, দ্বিতীয়বারে 2টা, তৃতীয়বারে 4টা, তারপরে 8টা। এই 8টা ফুল যখন পাকে, 1 সপ্তাহ পর পর ফুল আসতে থাকে। 8টা ফুল যখন পরিপক্ক হয় অর্থাৎ বাদামি রং বা কালো রং ধারণ করে, তখন বীজটা সংগ্রহ করতে হয়। বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে এর চাষ হচ্ছে। সঠিকভাবে চাষাবাদ পদ্ধতি ও রোগবালাই ব্যবস্থার সুনিশ্চিত করতে না পারলে আশানুরূপ ফল পাওয়া যায় না। বাড়ি বিলাতি ধনিয়া এক জাতটি উচ্চ ফলনশীল, সুগন্ধিযুক্ত, উচ্চ পুষ্টিগুণ এবং ঔষধি গুণ সম্পন্ন। আধুনিক এবং উন্নত পদ্ধতিতে চাষ করলে ফলন বাড়বে, আমাদের দেশের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। প্রায় সব ধরনের মাটিতে বিলাতি ধনিয়া হয়। এটি চাষে প্রচুর জৈব পদার্থ, সুনিষ্কাশিত মাটি বেশ উপযোগী। ভালো ফলনের জন্য মাটিতে পর্যাপ্ত রস থাকা প্রয়োজন। পাহাড়ি অঞ্চলে পাহাড়ের পাদদেশের সমতলে এর চাষ আর ঢালে বীজ উৎপাদন করা হয়। সমতল ভূমিতেও সাফল্যজনকভাবে বিলাতি ধনিয়ার ফলন পাওয়া যায়। হেক্টর প্রতি
2 থেকে 2.5 লাখ টাকা খরচ হলেও অন্তত 25 থেকে 30 লাখ টাকা আয় করা যায়। বিলাতি ধনিয়া একটি সাধারণ ফসল হলেও এর প্রভাব বা ফল অসাধারণ। আমরা সবাই বসতবাড়ির আঙিনায় অনায়াসে বিলাতি ধনিয়ার চাষ করে বহুমুখী লাভবান হতে পারি। বিলাতি ধনিয়া খাওয়ার জন্য করলে হাফ ড্রামে অর্থাৎ কাটা অর্ধেক ড্রামে অথবা কিচেন গার্ডেনের 1 থেকে 2 স্কোয়ার মিটার জায়গায় যদি বিলাতি ধনিয়া চাষ করা যায়, পাতা তুলে তুলে খেলে সারা বছর পাতা তুলে খাওয়া যায় এবং একবার বপন করলে 2-3 বছর পর্যন্ত এর পাতা তুলে খাওয়া যায়। কিন্তু বাণিজ্যিকভাবে এই যদি শুধু পাতা তোলা হয়, পাতাগুলো বেশি দিন সংরক্ষণ করা যায় না। এই জন্য বাণিজ্যিক চাষাবাদে সম্পূর্ণ গাছটাই তুলে বিক্রি করতে হয় শিকড় সহ, এবং শিকড়ে একটু পানি দিলে 5-7 দিন বা 10 দিন ভালো থাকে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, দেখছিলেন প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষি তথ্য ও প্রযুক্তি নির্ভর আমরা এই বাংলার কৃষি অনুষ্ঠানের মাধ্যমে প্রতিদিনই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি কৃষি সফলতার বিভিন্ন দিক। সঙ্গেই থাকুন। এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। বহুকাল ধরে বাঙালির খাদ্য তালিকায় দুধ স্থান করে রয়েছে, কারণ দুধে রয়েছে অনেক পুষ্টিগুণ। একসময় কৃষি নির্ভর বাংলাদেশের প্রতিটি কৃষকের বাড়িতে গরু পালের মধ্যে 2-4টে গাভী বাছুর চোখে পড়ত। চাষিরা এখন খামার পদ্ধতির দিকে ঝুঁকে পড়ছেন, ফলে 2 দশক আগের তুলনায় দুধের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং তা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে এসেছে। আর এই খামার পদ্ধতির সাফল্যের পেছনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সরকারের এই মন্ত্রণালয়টি সচিবালয় থেকে শুরু করে ধাপে ধাপে উপজেলা পর্যন্ত বিস্তৃত। সঠিক জাত নির্বাচন ও সুষ্ঠু পরিচর্যা করে গাভী লালন পালন করতে পারলে গাভী খামারগুলো সমন্বয়ে অঞ্চলভিত্তিক দুগ্ধ শিল্প গড়ে ওঠার অমিত সম্ভাবনা রয়েছে আমাদের বাংলাদেশে। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির জন্য দৈনিক 250 মিলিলিটার দুধ ও 120 গ্রাম মাংস প্রয়োজন, যার বিপরীতে আমরা পাই দৈনিক 51 মিলিলিটার দুধ ও 20 গ্রাম মাংস। সেই লক্ষ্যে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি করতে হলে যে বিষয়গুলো সঠিকভাবে পালন করা প্রয়োজন তা হচ্ছে স্থান নির্বাচন। গাভীর স্বাস্থ্যসম্মত বাসঘর নির্মাণের জন্য যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে স্থান নির্বাচন করতে হবে সেগুলো হচ্ছে উঁচু সমতল ভূমি যেখানে বৃষ্টির পানি জমে না এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এমন জায়গায় ঘরের স্থান নির্বাচন করতে হবে। বাসস্থান। বায়োসিকিউরিটি বা জৈব নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি চিন্তা করে গাভীর জন্য নির্মিত বাসস্থানটি সাধারণত উঁচু জায়গায় পূর্ব পশ্চিমে লম্বা করে ঘর তৈরি করতে পারলে ভালো হয়। ঘরের চালা টিন, ছন ও বাঁশের চাটাই দ্বারা তৈরি করা যেতে পারে। খোলামেলা জায়গায় হতে হবে। ঘরে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে। মেঝে পাকা হওয়া উত্তম, তবে খসখসে হতে হবে। তাছাড়া এই ধরনের রাবার প্যাডও ব্যবহার করা যেতে পারে। প্রতিটি আদর্শ খামারে গোবর, চোনা ইত্যাদি সহজে পরিষ্কার করার জন্য ড্রেনের ব্যবস্থা রাখতে হবে। নির্ধারিত পরিমাণে খাদ্য প্রদান। দুগ্ধ উৎপাদনের জন্য গাভীকে অবশ্যই সুষম খাদ্য সরবরাহ করতে হবে। গাভী 3 লিটারের অধিক দুধ প্রদান করলে প্রতি 2.5 লিটার দুধের জন্য অতিরিক্ত 1 কেজি হারে দানাদার খাদ্য প্রদান করতে হবে। সঠিক সময়ে দুগ্ধ দহন ব্যবস্থাপনা। জন্মের পর প্রথম সপ্তাহে 3 থেকে 4 বার করে দুগ্ধ দহন করা প্রয়োজন। এতে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি পায় এবং ওলান প্রদাহ রোগের সম্ভাবনা কম থাকে। তাছাড়া যে ঘরে গাভীকে দুধ দহন করা হবে সেটি অবশ্যই পরিষ্কার, শুকনো, ধুলাবালিবিহীন এবং ঠান্ডা বা ছায়াযুক্ত হতে হবে। মলমূত্র, খাদ্যের অবশিষ্টাংশ প্রতিদিন পরিষ্কার করতে হবে। খাদ্যপাত্র প্রতিদিন পরিষ্কার রাখতে হবে। দুধ দহনের পূর্বে বাছুরকে দুধ খাওয়াতে হবে। যিনি দুধ দহন করবেন তার শরীর, হাত পরিষ্কার পানি দিয়ে ধুয়ে করতে হবে। দহনকারীর হাতে নখ অবশ্যই ছোট রাখতে হবে। দুধ দহনের পূর্বে গাভীর ওলান ধুয়ে নিতে হবে। বাংলার কৃষি, বাংলার কৃষি।
দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তারু